নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি মিশন হসপিটাল দুর্গাপুর থেকে বলছি। আমি পেইন স্পেশালিস্ট এখানে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথার খুব কমন কজ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আমার কাছে প্রচুর পেশেন্ট আসে যাদের হাঁটুর ব্যথা নিয়ে সমস্যায় ভুগছেন এবং তারা জানতে চান যে হাঁটুর ব্যথা জিনিসটা কি, কেন হচ্ছে, কি করলে এর সমাধান পাওয়া যাবে। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে অল্প করে ছোট করে একটু আলোচনা করব, যাতে সব মানুষ মোটামুটি একটা আইডিয়া পান যে যারা এই হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের ব্যথাটা কেন হয়, কি জিনিস, কি রোগ, কেমন রোগ এটা। তো যে সবচেয়ে কমন কারণ হাঁটুর ব্যথা সেটা হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিস। তো এটা একটা ক্ষয়জনিত রোগ। ক্ষয়জনিত মানে হচ্ছে যে যেমন বয়সের সাথে সাথে সব জিনিসেরই একটা ক্ষয় হয়, আমাদের দাঁতের ক্ষয় হয়, আমাদের চামড়াতে পরিবর্তন আসে, আমাদের চুলের রঙে পরিবর্তন আসে, ঠিক সেরকম একই রকম পরিবর্তন কিন্তু হাড়ের মধ্যেও হয়। তো হাড়ের যে জয়েন্ট, যে হাঁটুর জয়েন্ট, যে হাঁটু দিয়ে এতদিন ধরে আপনি সব কাজ করেছেন, আপনার সমস্ত ওজন বহন করেছে যে হাঁটু, সময়ের সাথে সাথে তাতে যে ক্ষয় আসে তার ফলে হাঁটু কিন্তু আর আগের মতন থাকে না। তো কয়েকটি পরিবর্তন হয় হাঁটুর মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে যে হাঁটুর জয়েন্টটার মধ্যে যে একটা লিকুইড থাকে, যেটা লুব্রিকেটিং, যেটা এই স্মুথ মুভমেন্টে হেল্প করে, সেইটা কিন্তু কমে যেতে শুরু করে এবং সেই ফ্লুইডের যে কোয়ালিটি সেটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে। এটা একটা পরিবর্তন। তার সাথে দ্বিতীয় পরিবর্তন হচ্ছে যে হাঁটুর যে জয়েন্ট সারফেসটা সেটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়া মানে হচ্ছে এবড়ো-খেবড়ো হয়ে যায়, যাতে যখন হাঁটুটাকে আপনি ভাঁজ করেন বা কিছু ওপর থেকে সিঁড়িতে ওঠা বা নিচুতে বসা অবস্থায় উঠে দাঁড়ানো, সেই সময় একটা কটকট করে একটা আওয়াজ শুরু হয়। এটাকে বলে ক্রেপিটেশন। তো সেই জিনিসটাও কিন্তু হয়। আর তার সাথে আস্তে আস্তে হাঁটুতে ফুলতে শুরু করে, হাঁটুতে একটু জল জমতে শুরু করে, কোনো বেশি কাজ করে ফেললে হাঁটু বেশ ফুলে ওঠে, কখনো কখনো একটু লাল বা গরম মতন হয়ে ওঠে এবং তারপর সময়ের সাথে সাথে আস্তে আস্তে হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয়, হাঁটু পুরো ভাঁজ হতে পারে না এবং ব্যথার পরিমাণও ক্রমশ বাড়তে থাকে। তো এই যে কন্ডিশনটা, এটা কিন্তু একদিনে হয় না, স্লোলি হয় ওভার টাইম, লাইক 3 মাস, 6 মাস, 1 বছর, কখনো কখনো অনেক দিন ধরে চলতে চলতে এই অবস্থাটায় পরিণত হয়। তো এই জিনিসটাকে বলে নি অস্টিও আর্থ্রাইটিস। তো সবচেয়ে কমন যে প্রেজেন্টেশন, মানে যে প্রবলেমটা নিয়ে মানুষজন আমাদের কাছে আসে, সেটা হচ্ছে যে হাঁটুতে ব্যথা, বিশেষ করে হচ্ছে নিচু থেকে উঠতে গেলে বা উঠে দাঁড়াতে গেলে বা হাঁটতে গেলে, বা সবচেয়ে কমন হচ্ছে যে উবু হয়ে বসতে গেলে বা টয়লেটে বসতে গেলে সেখান থেকে উঠতে না পারা, ভীষণ ব্যথা হওয়া, আর তার সাথে একটা খড়খড় করে শক্ত শক্ত একটা ফিলিং হওয়া, হাঁটুর মধ্যে একটা খড়খড়ে জিনিস, যে একটা ফিলিং হওয়া যেন কিছু একটা ঘষা খাচ্ছে, আর তার সাথে হচ্ছে সোয়েলিং, মানে ফুলে যাওয়া, হাঁটুটা ফুলে যাওয়া, লাল হওয়া, এর সাথে ধীরে ধীরে লিম্পিং, মানে হাঁটতে গিয়ে আহ খোঁড়ানো, সেটা শুরু হয় এবং আস্তে আস্তে হাঁটুটা বেঁকে যেতে শুরু করে। এই প্রবলেমস গুলো নিয়ে বেশিরভাগ মানুষ আমাদের কাছে প্রেজেন্ট করে। তো যে সবচেয়ে কমন প্রেজেন্টেশন তো আমরা জানলাম, কিন্তু এর ট্রিটমেন্ট কি? এর কি কোনো ট্রিটমেন্ট আছে? তো ট্রিটমেন্ট অবশ্যই আছে এবং বেশ কয়েক ধরনের আছে, কিন্তু সেই ট্রিটমেন্ট অপশনস আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে সেটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে যে আপনার হাঁটুর কন্ডিশন কেমন বা কোন স্টেজে আছে। মানে এটা কি অ্যাডভান্স হয়ে গেছে, অ্যাডভান্স স্টেজে চলে গেছে, নাকি বেশ শুরুর দিকের স্টেজে আছে। অবভিয়াসলি শুরুর দিকে যদি স্টেজ থাকে তাহলে অপশনস অনেক বেশি, ট্রিটমেন্ট অপশন অনেকগুলো অপশনস আছে। আর যদি শেষের দিকে চলে যায় তখন কিন্তু অপশনস ক্রমশ কমতে থাকে। তো আমরা একে একে আসি যে কমন ট্রিটমেন্ট অপশনস কি। সেটা হচ্ছে ফার্স্ট এবং ফরমোস্ট, যেটা সব মানুষদেরকেই ফলো করতে হবে এই ধরনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কিছু রেগুলার এক্সারসাইজ বা ব্যায়াম। যেমন কিছু ব্যায়াম আছে যেগুলোকে আমরা শেখাই, সেগুলোকে দেখানো হয়, সেইগুলোকে যাতে রেগুলারলি করতে পারা যায় তার জন্য তাকে হেল্প করা বা তাকে এনেবল করার চেষ্টা করা হয়। সেই ব্যায়ামের সাথে নি ক্যাপ, যখনই তিনি হাঁটবেন, যেমন তিনি মর্নিং ওয়াক যদি করেন বা তিনি যখনই লম্বা টাইম দাঁড়িয়ে থাকার মতন কন্ডিশন আছে সেখানে যখনই হাঁটবেন বা যখনই দাঁড়াবেন তখন পায়ে নি ক্যাপ পরবেন। আর একটা জিনিস সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে স্কোয়াটিং বা উবু হয়ে বসা। উবু হয়ে বসা কোনো কাজ করা যাবে না, যেমন টয়লেটে বসা, ইন্ডিয়ান স্টাইল টয়লেটে বসা,
বা হাঁটু ভাঁজ করে বা হাঁটু উবু হয়ে মাটিতে কোনো কাজ করা বা মাটিতে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই টাইপের যে কাজগুলো যেগুলো কমনলি আমরা হাউস ওয়ার্কের মধ্যে করে থাকি, সেই কাজটা কিন্তু একেবারেই করা যাবে না, কারণ ওতে আরো তাড়াতাড়ি হাঁটু ক্ষয় হয়ে যাবে। আপনাকে সেক্ষেত্রে টুল ইউজ করতে হবে বা দাঁড়িয়ে কাজ করতে হবে, কিন্তু উবু হয়ে হাঁটুর উপর ভর দিয়ে বসা একদমই করা যাবে না। এর সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে যদি হাঁটু ফোলা না থাকে, সেক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে গরম সেঁক, একটু বলেনি ম্যাসাজ করলে কিন্তু অনেকটাই উপশম পাওয়া যায়। আর যদি হাঁটু ফোলা থাকে তবে অবশ্যই গরম সেঁক করবেন না, সেক্ষেত্রে আইস প্যাক বা বরফ দিয়ে সেঁক করলে কিন্তু আরাম পাওয়া যায়। তো এই জিনিসগুলো, আর তার সাথে পেইন কিলার বা কিছু এমন ওষুধ আছে যাতে হাঁটুর ভিতরে যে জলটা বা যে তেলটা শুকিয়ে যায়, যে অয়েলটা শুকিয়ে যায়, সেটাকে বাড়ানোর জন্য কিছু ওষুধের উপায়ও আছে, যেগুলোর রোল খুব দারুণ যে এফেক্ট দেয় তা নয়, বাট বেশ কিছুটা লং টাইমে খেলে বেশ কিছুটা সুবিধে হয়। তো এইগুলো হচ্ছে প্রিলিমিনারি জিনিস, যেগুলো প্রায় সব মানুষকেই, যাদের নি অস্টিওআর্থ্রাইটিস বা নিয়ের হাঁটুর ব্যথায় ভুগছেন, তাদেরকে কিন্তু করতে হবে। আর রেগুলার এক্সারসাইজটা মাস্ট। এটা ছাড়া যে ট্রিটমেন্ট অপশনস আর আছে, সেটা হচ্ছে যে কিছু ইনজেকশনস। এই ইনজেকশনসগুলো এমন যে এটাতে কোনো অপারেশনের প্রয়োজন নেই, কোনো ভর্তি হওয়ার দরকার নেই, কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, কোনো অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান হওয়ার ব্যাপার নেই। জাস্ট সিম্পল ডে কেয়ার প্রসিডিওর, দিনে এসে ইনজেকশন নিয়ে বাড়ি চলে গিয়েই করা যায়। এর মধ্যে 2-3 ধরনের অপশনস আছে, যেগুলো কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রত্যেকেরই কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। তো যেটা সবচেয়ে কমন এবং সবচেয়ে ইকোনমিক্যাল, সেটা হচ্ছে স্টেরয়েড ইনজেকশন। বাট স্টেরয়েড ইনজেকশনের রোলটা হচ্ছে যে যখন হাঁটু খুব ফোলা থাকে, খুব বেশি ব্যথা থাকে, তখন স্টেরয়েড ইনজেকশন ভালো কাজ করে। বাট ইন এ লং টার্ম যদি আমরা ভাবি যে ফিউচারের ক্ষেত্রে বা অনেক দিনের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট কতটা সাকসেসফুল, সেদিক থেকে দেখলে কিন্তু স্টেরয়েড ইনজেকশনের লং টার্মে তেমন কোনো বেনিফিশিয়াল রোল নেই। বাট হ্যাঁ, খুব সিভিয়ার বা অ্যাকিউট পেইন যখন থাকে, তখন সেই ব্যথাটাকে যদি ওষুধ দিয়ে কন্ট্রোল না হয়, তাহলে ডেফিনেটলি হচ্ছে আমরা স্টেরয়েড ইনজেকশন করতে পারি। তাহলে ভালো ট্রিটমেন্ট অপশনস কি আছে? ভালো ট্রিটমেন্ট অপশনের মধ্যে একটা, যেটা এখন খুব নতুন উঠে এসেছে, সেটা হচ্ছে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশন। তো এটা কি জিনিস? অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের যে রিপেয়ারিং বা হিলিং, যেটাকে আমরা রিজেনারেটিভ থেরাপি বলি, যেখানে আমাদের যে হাঁটুটা খারাপ হয়েছে, ডিজেনারেশন হয়েছে বা ক্ষয় হয়েছে, সেইটাকে যদি বন্ধ করা যায় বা সেটাকে যদি আগের মতো পজিশনে আবার নিয়ে আসা যায়, তার জন্য যদি কিছু করা যায়, সেটাকে বলে রিজেনারেটিভ থেরাপি। অর্থাৎ আমরা যে কাটলেজ, যে হাড়ের ক্ষয় হচ্ছে, সেটাকে যদি আমরা রিজেনারেট করতে পারি। তো পিআরপি মানে প্লেটলেট মধ্যে সেই ক্ষমতা আছে, কারণ প্লেটলেটের মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টরস আছে। তো বেসিক্যালি কি করা হয় যে এটা একটা ডে কেয়ার প্রসিডিওর, যেখানে আপনি প্রথমে আসলেন, আপনার কাছ থেকে কিছুটা ব্লাড নেওয়া হলো, এই 10 to 15 ml, যেরকম একটা নর্মাল ব্লাড টেস্টের জন্য যেমন ব্লাড লাগে প্রায় সেরকম অ্যামাউন্ট। সেই ব্লাড নিয়ে তা থেকে ছেঁকে রিফাইন করে তার থেকে একটা লিকুইড বা একটা ছোট অল্প অ্যামাউন্টের প্লেটলেট কনসেন্ট্রেট তৈরি করে নেওয়া হয়, সেটাকেই বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা। সেই জিনিসটাকে আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড হাঁটুর মধ্যে, জয়েন্টের মধ্যে পুশ করি। এতে কি হয় যে সেই প্লেটলেট যখন হাঁটুর মধ্যে যায়, সেখানে একটা ইন্টেন্স রিয়াকশন তৈরি করে, একটা রিপেয়ার আর হিলিং শুরু করে। এর রোল কিন্তু বেশ কিছু টেস্টে এখন এখন বেশ কিছু আর্টিকেলস এবং নতুন রিসার্চ ওয়ার্ক থেকে দেখা যাচ্ছে যে এর রেজাল্টস কিন্তু যথেষ্ট ভালো ইন এ লং টার্ম বেসিস। তো জেনারেলি এই ইনজেকশনসটা 2 থেকে 3টে সেটিং এর প্রয়োজন হয়, মোটামুটি 3 সপ্তাহ থেকে 1 মাস অন্তর অন্তর। তো এটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। আর এর সাথে তৃতীয় যে ইনজেকশন অপশন আছে, সেটা হচ্ছে হাইলুরোনেট বা হাইলুরোনিক অ্যাসিড। বেসিক্যালি এটা হচ্ছে একটা জেল বা একটা অয়েল, যেটা হাঁটুতে ক্ষয় হওয়ার ফলে আস্তে আস্তে কমে যাচ্ছে, যেটাকে আমরা বাইরে থেকে আর্টিফিশিয়ালি তৈরি করে সেটাকে হাঁটুর মধ্যে ইনজেক্ট করতে পারি। তো সেটাতেও কিন্তু খুব ভালো রেজাল্টস আছে, ইন এ লং টার্ম রেজাল্টস বেশ ভালো। একটা ইনজেকশনে মোটামুটি আশা করা যায় যে 6 মাস থেকে 2 বছর বা 3 বছর পর্যন্ত আরাম পাওয়া সম্ভব। তো এই অপশনসগুলো কিন্তু যথেষ্ট ভালো, যেখানে কোনো সার্জারির ভয় নেই, যেখানে কাটাছেঁড়ার কোনো ব্যাপার নেই, অ্যানেস্থেশিয়ার প্রয়োজন নেই। যেক্ষেত্রে আপনারা চাইছেন না যে কোনো সার্জারি করাবেন না, বা সার্জারি করাতে যে রিস্ক আছে সেটা আপনারা নিতে পারছেন না, তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই অপশনসগুলো যথেষ্ট ভালোভাবে কাজ করে। আর আরেকটা ভালো সুবিধা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এই ইনজেকশনসগুলোতে যদি দেওয়াও হয়,
এরকম নয় যে সার্জারির অপশন থাকবে না। সার্জারির অপশন যদি সবকিছু ফেল হয়ে যায় তাহলে সার্জারির অপশন কিন্তু সবসময় খোলা থাকে। আর সেই জন্য আমরা লাস্ট অপশনে আসি, যেটা হচ্ছে যে যখন একদম শেষ স্টেজে চলে যায়, যখন হাঁটুটা এতটাই হয়ে যায় যে তাকে কোনো এই ইনজেকশনস বা ওষুধ ইত্যাদি দিয়ে কিছুতেই ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা হাঁটু পরিবর্তন করতে পারি, যেটাকে নি রিপ্লেসমেন্ট বলে, যেটা অর্থোপেডিশিয়ানরা করেন। তো সেই কন্ডিশনে কিন্তু আমরা পেশেন্টকে অর্থোপেডিশিয়ানের কাছে রেফার করি, কারণ অর্থোপেডিশিয়ানের কাছে গিয়ে সার্জারি করলে তবেই বেনিফিট হবে। আদারওয়াইজ নন সার্জিক্যাল যেসব অপশনস আছে সেগুলোতে কিন্তু ট্রিটমেন্ট বা বেনিফিট হবে না। আর আরেকটি অপশনস আছে, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটাও খুব নতুনভাবে উঠে আসছে, যে ক্ষেত্রে হাঁটুর ব্যথা কোনো কিছুতে এই অপশনসগুলোতে কমছে না এবং পেশেন্ট সার্জারিও চান না, সেক্ষেত্রে হচ্ছে আমরা হাঁটুতে যে নার্ভসগুলো এই ব্যথাটাকে ক্যারি করে আমাদের ব্রেন পর্যন্ত নিয়ে যায়, সেই নার্ভসগুলোকে একটা ছোট্ট ইনজেকশনস, বেশ কিছু মাল্টিপল ছোট ইনজেকশনস দিয়ে বন্ধ করে দেওয়া হয় বা ব্লক করে দেওয়া হয়, যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। তো এই অপশনসটাও কিন্তু খুব ভালো। এই এতগুলো অপশনস কিন্তু আছে নি অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য। এবার এর মধ্যে কোনটা আপনার জন্য প্রযোজ্য, কোনটা কারেক্ট, সেজন্য আপনাকে পেইন ফিজিশিয়ানের সাথে অথবা পেইন ক্লিনিক, আপনার নিয়ারেস্ট যে পেইন ক্লিনিক আছে সেখানে আপনি দেখা করতে পারেন, আপনি অ্যাসেস করাতে পারেন এবং সেই অনুযায়ী একটা ডিসিশনে আসতে পারেন। থ্যাংক ইউ।